মানে বলবো, ভাষায় বলা যায় না। তিনি আমাকে স্নেহ করে ডেকে পাঠিয়েছেন, আমি কৃতজ্ঞ। আর প্রায় 30 বছর আগে এখানে এসেছিলাম এই ইউথ প্রবলেম নিয়ে বলার জন্য। সেটা দিনটা যে মনে পড়ছে, সেটা ছিল মেন সেন্টারে। আমি ভেবেছিলাম মেন সেন্টারেই প্রোগ্রাম হচ্ছে। এখানে এসে এই নতুন বিল্ডিংটা দেখেও অভিভূত হয়েছি। আমি ডাইরেক্টলি কথা বলবো তারুণ্যের স্বপ্ন নিয়ে, যে আজকে তরুণদের কি সমস্যা, আজকে তরুণদের সমস্যা, এবং সেই সমস্যাগুলোকে মানসিক আলোয় আমরা বোঝার চেষ্টা করব। নিশ্চয়ই আজকে তরুণদের একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন। কিন্তু ডিপ্রেশনটা আগে বলছি না। ডিপ্রেশন একটা বড় সমস্যা, খুব বড় সমস্যা আজকের দিনে তরুণের। এবং ডিপ্রেশনের অনেক কারণ আছে। শুধু আনএমপ্লয়মেন্ট একটা বড় ব্যাপার, কিন্তু আনএমপ্লয়মেন্টই শুধু প্রবলেম নয়, আরো অনেক কারণ আছে ডিপ্রেশনের। আমি ডিপ্রেশনটা একটু পরে বলবো। আরেকটা বড় প্রবলেম হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, এবং ড্রাগ অ্যাডিকশন দিয়ে শুরু করব। এই যে ড্রাগ অ্যাডিকশন কথাটা আমরা শুনি, তো ড্রাগ অ্যাডিকশন কথাটা আমরা শুনি, এই চিরকাল কিছু না কিছু ড্রাগ অ্যাডিক্ট হিসেবে ছিল, অ্যাডিকশন হিসেবে ছিল। কিছু না কিছু নেশা চিরকাল চলতো। সমাজ যবে থেকে হয়েছে তবে থেকে নেশা শুরু হয়েছে। সমাজের শুরু থেকে নেশার শুরু। কিন্তু ইদানিং নেশাটা একটা অন্য মাত্রা, অন্য আঙ্গিকে গেছে। সেটা খুব ইন্টারেস্টিং। নেশাটা একটা অন্য আঙ্গিকে নেশাটা গেছে, এবং সেইটা শুরু হয়েছে 60-এর দশক থেকে। 1956 সালে মা কিন্তু সুপ্রামেন্টাল নামিয়েছেন। মা সুপ্রামেন্টাল নামিয়েছেন 1956 সালে। 1960-এর দশকে যেসব মিউজিক আরম্ভ হলো, আপনারা জানেন, বিটলস মিউজিক আরম্ভ হলো, বা 60-এর দশকে যে ইংরেজি মিউজিক আরম্ভ হলো, সেইটা শুনে মা বললেন যে এটা সুপ্রামেন্টাল নামার জন্য হয়েছে। এই ধরনের মিউজিক মনকে বাদ দিয়ে দিয়েছে, মিউজিক গুলো মাইন্ডকে বাদ দিয়ে দিয়েছে। ভাইটাল মিউজিক গুলো হচ্ছে ভাইটাল, মাইন্ডকে বাদ দিয়ে দিয়েছে। মাইন্ডটা তো কমপ্লেক্স, মাইন্ডটা তো সব সমস্যার সৃষ্টি করছে। মন সমস্ত সমস্যার সৃষ্টি করছে। মন দিয়ে আমরা সবকিছু বোঝার চেষ্টা করছি, যুক্তি দিয়ে। মন মানে যুক্তি দিয়ে। সেই মনটাকে বাদ দিয়ে দিয়েছে। এটা কিন্তু সুপ্রামেন্টাল নামার জন্য হয়েছে। এই যে 60-এর দশকে সারা পৃথিবীর যে যুব সমাজ, তাদের একটা নতুন জিনিস একটা হলো। সেই নতুন জিনিসটা কি? সারা পৃথিবীতে কিন্তু বিশেষ করে প্রোগ্রেসিভ কান্ট্রিজে, ইউরোপে তো হলোই, যে 3টে জিনিসের উপর ইউথ বীতশ্রদ্ধ হয়ে গেল। একটা হচ্ছে পলিটিক্স, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে বিজ্ঞান। কারণ বিজ্ঞান সত্যকে আনতে পারছিল না সামনে, ইউটিলিটিকে আনতে পারছিল। 60-এর দশকে তখন সারা পৃথিবীতে লোকে বুঝে গেছে যে বিজ্ঞান ইউটিলিটিকে সামনে আনতে পারে, কিন্তু ট্রুথকে সামনে আনতে পারে না। আর পলিটিক্স হচ্ছে হিপোক্রেসি, ফলসুড। রিলিজিয়ন হচ্ছে লোক দেখানো। এই 3টে জিনিসই গাইডিং লাইট হিসেবে আর কাজ করছে না। এটা প্রথম পৃথিবীতে হলো পুরনো জিনিস থেকে কোনো ইন্সপিরেশন নেওয়া বন্ধ হলো। মানে রেনেসাঁর সময়ও যে অতীতটা খুব গর্বময় অতীত ছিল, সেই অতীত থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছিল। কিন্তু এই পুরনো জিনিস থেকে অনুপ্রেরণা নেওয়া বন্ধ হয়ে গেল। পুরনো জিনিস আর কোনো কাজেই লাগছে না। পুরনো জিনিস কোনো কাজেই লাগছে না। এই যে একটা নতুন একটা
একটা ছেলে মেয়েদের মধ্যে একটা একটা প্রবণতা তৈরি হলো যে রিবেল করা, রিবেল করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। বাপ ঠাকুর তারা যে জিনিস করেনি সেই জিনিস করতে আরম্ভ করলো। হিপি মুভমেন্ট আরম্ভ হলো, বিটলস আরম্ভ হলো। আর নেশা এমন এমন জিনিস নেশা করতে লাগলো যেসব জিনিস আগে কেউ নেশা করেনি, যে নেশাগুলো ওদের একটা অন্য জগতে নিয়ে চলে যাচ্ছে। হ্যালুসিনেশন হয়, টাইম মেশিনে করে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, টাইম মেশিনে করে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে। এই নেশা করে সেই সব অনুভূতি যে একটা একটা এক্সট্রা সেন্সারি পারসেপশন যেটা হচ্ছে, একটা অতি ইন্দ্রিয় একটা পারসেপশন হচ্ছে, সেই সমস্ত জিনিস সব নেশা জিনিস করতে লাগলো। তখন তো এলএসডি বিক্রি হতো। তো কলকাতায় বলতো লিপিকা, হিপিকা, মনিকা। লিপিকা হচ্ছে এলএসডি, হিপিকা হচ্ছে হেরোইন, আর মনিকা হচ্ছে ম্যান্ড্রেক্স ট্যাবলেট। আর এলএসডি কে বলতে হতো লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস, লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস। তার কারণ ওই স্বপ্নের ঘরে লুসিকে দেখছে ডায়মন্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখন 1967 সালে পৃথিবীতে ইউথরা, এই যে সমস্ত ডিসঅর্গানাইজড ইউথ ছিল, সবাই একটা অর্গানাইজড হয়ে তারা কাজ আরম্ভ করলো। তারা সবাই মিলে ঠিক করলো যে আমরা সবাই মিলিত হব আমেরিকায়, তারা একটা জায়গায় মিলিত হব। সেই জায়গায় তারা মিলিত হয়, সেটাকে 1967 সালে সেটাকে বলে সামার অফ লাভ। সামার অফ লাভ, সেই মিলিত হওয়ার থেকেই কিন্তু হিপি মুভমেন্ট শুরু হলো। সেই মিলিত সব ছেলে মেয়েরা সব জায়গা থেকে আসলো, হিপি মুভমেন্ট শুরু হলো, বিটলস এর মিউজিক শুরু হলো, সবকিছু শুরু হলো। এই যে ইউথের মধ্যে যে নতুন জিনিস শুরু হলো, সব সেই সামার অফ লাভ থেকে শুরু হলো। এই সামার অফ লাভটা 1967 এই মে মাসে হয়। এপ্রিল মাসে মা পন্ডিচেরিতে 89 বছর বয়স, 89 ইয়ার্স ওল্ড মা বললেন যে কি ব্যাপার, ছেলে মেয়েরা কেন এরকম হয়ে যাচ্ছে, আমি জানতে চাই এলএসডি খেলে কি হয়, আমি এলএসডি খাবো। 89 ইয়ার্স ওল্ড মা এলএসডি না খেয়ে এলএসডির এক্সপেরিয়েন্স কি করে হয় সেটা 12 এপ্রিল সেটা করলেন, সেটা মা আনলেন নিজের মধ্যে। মানে এলএসডি সত্যি করে শ্রবণ করলেন না, কিন্তু এলএসডি এক্সপেরিয়েন্সটা উনি স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ওরা এলএসডি এক্সপেরিয়েন্সটা উনি নিলেন। ভাবা যায়, মা সেটা করছেন সবার আগে। কিন্তু 67 সালের সামার অফ লাভ শুরু হবে, যুব সমাজের নতুন জিনিসগুলো সমস্ত শুরু হবে, বিটলস শুরু হবে, হিপি মুভমেন্ট শুরু হবে, তার আগেই মা এটা করলেন। মা বললেন আমি দেখতে চাই যে কেন এলএসডি খেলে কি হয়, গাঁজা খেলে কি হয়, এলএসডি খেলে কি, স্পেশালি এলএসডি। এবং এলএসডি খেয়ে মা একটা বর্ণনা দিলেন, এলএসডি না খেয়ে এলএসডি খেলেন এবং মা তার বর্ণনা দিলেন। সেই বর্ণনা অত্যন্ত সায়েন্টিফিক বর্ণনা। আজকাল সেই বর্ণনাটা মিলে যাচ্ছে সায়েন্টিফিক রিসার্চের সঙ্গে, এতদিন সেটা মিলছিল না, আজকাল সেটা মিলে যাচ্ছে। মা বললেন যে স্পেকটাকুলার, আমি একটা স্পেকটাকুলার ইভেন্ট দেখলাম, এবং এই যে সমস্ত জিনিস দেখলাম, ব্রেনের একটা জিনিস চেপে একটা জিনিস বার হচ্ছে। মানে ব্রেনেতে হারমোনি আছে, তো ব্রেনেতে বিভিন্ন জিনিসের মধ্যে হারমোনি আছে, হারমোনিটাকে চেপে দেওয়া হচ্ছে, হারমোনিটাকে নিজস্ব সামঞ্জস্যটাকে চেপে দেওয়া হচ্ছে। সেই চাপতে গিয়ে একটা দিক চাপতে গিয়ে আরেকটা দিক বেড়ে যাচ্ছে, একটা দিক চাপতে গিয়ে আরেকটা দিক বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম একটা প্রসেস হচ্ছে। এখন সায়েন্টিফিক রিসার্চে সেটাই বার হয়েছে, এই রিসেন্টলি সায়েন্টিফিক রিসার্চে সেইটা বার হয়েছে যে এইটাই কারণ এলএসডি থেকে এই সমস্ত অভিজ্ঞতার জন্য। তো এটা ভাবুন, মা 89 বছর বয়সে এই এক্সপেরিয়েন্সটা করলেন। এবং এই যে আজকে পুরো যে জিনিসটা হলো, কিছুটা বলা যেতে পারে সুপ্রামেন্টালটা নামার জন্য যে সমস্ত একটা পুরনো জিনিসের একটা মানে ভাঙন হলো আর কি, পুরনো জিনিস ভাঙলো, নতুন জিনিস আসলো, এটা তার রেজাল্ট আর কি। এবং আজকে এলএসডি আমরা জানি নেশা করছে। এই যে ছেলেরা 60-এর দশকে এলএসডি নেশা করছে, গাঁজা নেশা আরম্ভ হলো। গাঁজা খেয়ে আমাকে একজন বললো, তুমি জানো তো গাঁজা
গাঁজাকে ওই কাকের স্কেলিটনটা দেখতে পাচ্ছি, সামনে কাকটা বসে আছে, কাকের স্কেলিটনটা আমি দেখতে পাচ্ছি। ব্রেনের একটা জায়গায় খুলে গেছে আর কি। গাঁজা খেয়ে লোকে কবিতা লিখছে, গাঁজা খেয়ে লোকের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস বাড়ছে, এই সমস্ত হতে লাগলো। এই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে ড্রাগটাও কিন্তু আসলো। এই যে ড্রাগ অ্যাডিকশন, লোকে কিন্তু যে খুশি ড্রাগ নিচ্ছে না। ছেলেমেয়েরা যে আরম্ভ করলো ড্রাগ নেওয়া, সেটা সেই যুগের অনুকরণ করে, সেই যুগের চাহিদা, সেই যুগের সেটা চাহিদা ছিল যে নতুন জিনিস চাই, পুরনো জিনিস চলবে না। আমাদের ধর্ম কিছু কাজ দিচ্ছে না, বিজ্ঞান কিছু উত্তর দিচ্ছে না, পলিটিক্স কিছু উত্তর দিচ্ছে না, আমাদের নতুন জিনিস চাই, সব জায়গায় নতুন জিনিস চাই, পলিটিক্সেও নতুন জিনিস চাই। পলিটিক্সেও ভিয়েতনামে আমেরিকান স্টুডেন্টরা আমেরিকান গভর্নমেন্টের এগেইনস্টে প্রোটেস্ট জানালো, আমাদের এখানে নকশাল আরম্ভ হলো। নতুন জিনিস তো, সবটা নতুন জিনিস, সমস্ত সময় সব জায়গায় সব নতুন জিনিস। এই নতুন জিনিসের সঙ্গে নতুন ড্রাগস নেওয়া, কারণ সেটা একটা স্বপ্নের এক্সপিরিয়েন্স দিচ্ছে, টাইম মেশিনে করে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। 80-র দশকে যখন ব্যাপারটা উল্টে গেল, ইকোনমিক রিসেশন হলো, অর্থনৈতিক একটা চাপ বাড়লো, পৃথিবীর পটভূমিটা পাল্টে গেল, ড্রাগটাও কিন্তু পাল্টে গেল। আস্তে আস্তে হেরোইন আরম্ভ হলো। হেরোইন হচ্ছে ড্রাগ অফ ডিপ্রেশন। হেরোইন এরকম একটা নোভেল এক্সপিরিয়েন্স দেয় না, এরকম একটা স্পেকটাকুলার এক্সপিরিয়েন্স দেয় না। হেরোইন একটা বুঁত করে রাখে, একটা বুঁত করে রেখে দেয়। ও বাবা মারা গেছে, বাবাকে শ্মশানে দাহ করছে, ও বুঁত হয়ে রয়েছে, ও কোনো খেয়ালই নেই। এই যে মানে আমি যেটা বলছি যে কালচারটা পাল্টাচ্ছে, মানুষের মনটাও পাল্টাচ্ছে আর কি, মানুষের ড্রাগের নেশাটাও পাল্টাচ্ছে। এই ড্রাগ অ্যাডিকশনটাকে আমাদের সেইভাবে দেখা দরকার, ড্রাগ অ্যাডিকশনটাকে সেইভাবে দেখা দরকার। আজকে ছেলেমেয়েরা যে ড্রাগ নিচ্ছে, আজকে তো সবচেয়ে বেশি লোকে ড্রাগ নেয় গাঁজা, সবচেয়ে বেশি লোকে ক্যাম্পাসে ড্রাগ নেয় গাঁজা। গাঁজা কিছুটা একটু নোভেল এক্সপিরিয়েন্স দেয়, এলএসডি চলে, তাছাড়া নতুন নতুন ড্রাগ এসছে। আমাদের দেশে কোকেন অনেক কস্টলি, কোকেন তো আমাদের দেশে প্রচুর কস্টলি। কোকেন বিদেশে হয়, আমাদের দেশে এতটা চলে না আর কি, কারণ আর হেরোইন তো আছে, কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রেসেন্ট আমাদের এদিকে, আমাদের দুদিকে দুটো বর্ডারে তৈরি হয়, সেখান থেকে ভারতবর্ষে আসে, ভারতবর্ষের হেরোইন তৈরি হয়। এই সমস্ত গোলমাল পাকিয়ে ছেলে মেয়েদের একটা জীবনটা একবারে একটা অন্যদিকে চলে গেল। আর এগুলো ঢেউয়ের মতন কমে বাড়ে। আর ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম হয়ে গেল। ইন্টারন্যাশনাল ক্রাইম মানে কি? আন্তর্জাতিক ক্রাইম। এটা অর্থাৎ আমার এখানকার পুলিশের ওসি খুব ভালো, তিনি এই জায়গায় বন্ধ করে রাখলেন ড্রাগ, তাদের ড্রাগ যারা বিক্রি করে তাদের বই গেল, তারা পরের স্টেশনে গিয়ে বিক্রি করবে। সেই জায়গায় ওসিও খুব ভালো, তারা আরেকটা জায়গায় গিয়ে বিক্রি করবে। ওই মানে একজন ভালো হয়ে কিছু করা যায় না, কারণ ব্যাপারটা আন্তর্জাতিক স্তরে চলে, আন্তর্জাতিক স্তরে ব্যাপারটা চলে। একটা ইন্টারন্যাশনাল জিনিস একটা, এবং এটা মানে অনেক রকম ভাবা হয়েছে যে ড্রাগ এডিকশন কি করে বন্ধ করা হবে। ড্রাগ এডিকশন বন্ধ করার একটা টেকনিক ভাবা হয়েছিল যে যদি প্রোডাকশন বন্ধ করা যায়। প্রোডাকশন বন্ধ করা যায় না, যদি যে মাঠে ওপিয়াম তৈরি হয়, আফিম তৈরি হয়, সেই মাঠে যদি বোম ফেলা হয়, তাহলে ডিজাইনার আফিম তৈরি হবে ল্যাবরেটরিতে, কিচেন ল্যাবরেটরিতে ডিজাইনার আফিম তৈরি হবে, কিচেন ল্যাবরেটরিতে মরফিন তৈরি হবে, হেরোইন তৈরি হবে, ওপিয়াম সেখানে প্রসেসিং হবে। ও বন্ধ করা যায় না। তারপরে একটা দেশে একটা ড্রাগটা ঢুকছে, সেখানটা যদি বন্ধ করা যায়, সেটাও সম্ভব না। একটা দেশে ড্রাগটা ঢুকবেই, ওরা দেখে গেল যে সারা ইংল্যান্ডে যদি পুলিশ দিয়ে ইংল্যান্ডের বর্ডারকে রাখি মানে সামলায়, তাহলেও ডিপ্লোম্যাটিক ব্যাগে করে পৌঁছে যাচ্ছে। ডিপ্লোম্যাটিক ব্যাগ হচ্ছে যে অফিসিয়াল যে সমস্ত ব্যাগ যেগুলো কোরিয়ার সার্ভিসে যায় একটা দেশ থেকে একটা দেশে, সেইটা করেও চলে যাচ্ছে। তাহলে থার্ড যেটা পড়ে রইল সেটা হচ্ছে নিজেকে ঠিক হওয়া। কবে গভর্নমেন্ট ঠিক হবে? কবে? তো আন্তর্জাতিক ক্রাইম, তো এটা আন্তর্জাতিক ক্রিমিনাল। এটা তো হচ্ছে যে একটা মানে আমাদের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স খুব ড্রাগ অ্যাডিকশন নিয়ে এক সময় কাজ আরম্ভ করলো।
আজ থেকে ওই 1990-এর দশকে। এখন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স তারা কেন কাজ আরম্ভ করলো? তার কারণ ওরা ভয় পেল যে ড্রাগের টাকা নিয়ে সব শেয়ার কিনে নেবে। ওদের তো ইন্টারেস্টটা আলাদা, ওদের ইন্টারেস্টটা আলাদা, যে সমস্ত ড্রাগের টাকা নিয়ে যদি সব শেয়ার কিনে নেয়, শেয়ারগুলো আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে, তাই জন্য আমরা ড্রাগ এডিকশনের এগেনস্টে কাজ করব। কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজে ঠিক হওয়া, নিজেকে ঠিক হওয়া। এবং এই নিজেকে ঠিক হতে গেলে যে এই ড্রাগ এডিকশনের যে পুরো প্রসেসটা, আমি কিন্তু আমার যারা পেশেন্ট যারা আসে ড্রাগ এডিকশনে, তাদের পুরো ড্রাগ এডিকশনের হিস্ট্রিটা, অল্প বললাম, তাদের পুরোটা আমি হিস্ট্রিটা বলি, পুরো হিস্ট্রিটা বলি যে ড্রাগ এডিকশন কি করে আসলো পৃথিবীতে, ড্রাগ এডিকশন কি করে হয়, আফিম কি করে আসলো, আফিম নিয়ে কত চর্চা হয়েছে, আফিমের উপর ওপিয়াম ওয়ার হয়, ওপিয়াম ওয়ারে হংকংকে হারাতে হয় চাইনাকে ইংল্যান্ডের কাছে, এই এত বড় একটা যুদ্ধ হয়। এই যে সমস্ত প্রসেস গুলো বললে তখন ওরা বোঝে, ছেলে মেয়েরা বোঝে যে তাহলে আমরা কি করছি, কার পকেট আমরা ভারী করছি, আমরা কার পকেট ভারী করছি। আমরা তো এই যে ড্রাগ এডিকশনের যে টাকা, সেই টাকাটা তো ট্যাক্স ফ্রি, সেই টাকাটা তো ট্যাক্স লাগে না, আর রিসেশন প্রুফ আর ট্যাক্স প্রুফ, এই টাকাটা কার কাছে যাচ্ছে? এই পুরো জিনিসটা ভালো করে তাদেরকে বললে, আমি শুধু ড্রাগ এডিক্ট আসলো আর আমি চিকিৎসার জন্য দুটো ওষুধ লিখে দিলাম, তাইতে কিন্তু হবে না। পুরো প্রসেসটা তাকে বলতে হবে, পুরো প্রসেসটা জানতে হবে আমাদের। আমি তো একটুখানি বললাম, আমাদের টাইম কম, আর সময় পেলে তখন পুরোটা বলবো। তা এই পুরো জিনিসটা তাকে বললে তখন সে মানুষ, ইয়ং ছেলেরা কিন্তু বোঝে, ইয়ং ছেলেরা বোঝে না তা নয়, কিন্তু ইয়ং ছেলেরা কিন্তু বোঝে, তারা বোঝে যে ব্যাপারটা আমাদের, তাই তো আমরা যারা নেশা করছি, নেশা করে কি করছি, এই টাকাটা তো বাইরে চলে যাচ্ছে, এই টাকাটা তো আমরা বাইরের লোককে দিচ্ছি, বিদেশি লোককে দিচ্ছি, এটা তো আন্তর্জাতিক একটা ক্রাইম সিন্ডিকেটকে আমরা হেল্প করছি, আমাদের দেশের কোনো কিছু হচ্ছে না। এই জিনিসটা পুরো বোঝাতে হয় তাকে, বোঝালে তখন তাতে কাজ হয়। অবশ্য ড্রাগ এডিকশনের পার্সোনালি লোকের উপর, ইন্ডিভিজুয়ালি লোকের উপর কাজ করতে হয়, তার রিহ্যাবিলিটেশন দরকার, তার একবার রিহ্যাবিলিটেশন করলে হয় না, 3-4 বার তাকে রিহ্যাবে যেতে হয়, 3-4 বার 5 বার যেতে হয়, তারপর সে ভালো হয়। ভজ করে এক চান্সে তো ভালো হয় না, সবাই এক চান্সে ভালো হয়, কিন্তু ভালো হয় তার কারণ আমাদের দেশে যে নেশার জিনিস বিক্রি হয়, সেই নেশার জিনিস কিন্তু ভেজাল। ব্রাউন সুগার যে বিক্রি হয় না, ব্রাউন সুগারের মধ্যে 98% হচ্ছে ভেজাল, 2% হচ্ছে ব্রাউন সুগার। আর ভেজালটা কি? ভেজালটা হচ্ছে যেটা বাল্ক বাড়ানোর জন্য, সেটা স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে, ইটের গুঁড়ো হতে পারে, হ্যাঁ, নানা রকম হাবিজাবি জিনিস হতে পারে আর কি। সেই জিনিসগুলো তো বুকের মধ্যে যায়, বুকের মধ্যে গিয়ে সেগুলো কষ্ট করায়, কষ্ট তো হচ্ছে, কষ্ট সব ড্রাগের জন্য হচ্ছে না, ড্রাগের ভেজালের জন্য হচ্ছে। এই যে যেহেতু ভেজাল যেহেতু খুব বেশি আমাদের দেশে, ভেজাল যেহেতু খুব বেশি, সেহেতু কিন্তু এত ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছে বলে আমাদের এত মানে আপসেট হলে চলবে না, আমাদের কাজ করতে হবে। কাজ করতে গেলে ভালো হয়, ছেলেদের বোঝাতে হবে, পুরো সিস্টেমটা বোঝাতে হবে যে কি করে চলছে ড্রাগ এডিকশন, কিভাবে চলছে, কিভাবে ওই যে আফিম থেকে হেরোইন কি করে তৈরি হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্টে, সেখান থেকে কি করে আসছে এখানে এসে রিটেলে কি করে যাচ্ছে, রিটেল থেকে সেখানে কি করে কোথায় যাচ্ছে সমস্ত জিনিসটা বোঝালে তখন কিন্তু মানুষ কিন্তু বোঝে, আর তার স্টেপ নেয়। এরকম আমি দেখেছি, আমি তো বহু বছর কাজ করছি, প্রায় 40 বছর ড্রাগ এডিক্ট নিয়ে কাজ করছি, আমি দেখেছি যে বোঝালে তারা কিন্তু বোঝে, কিন্তু জিনিসটাকে পুরো জানতে হবে, বুঝতে হবে যে ড্রাগ এডিকশন একটা, আমি যে বলবো যে মডার্ন ড্রাগ এডিকশন, সেটা একটা যে ইউথের মধ্যে যে আনরেস্ট হয়েছে, মা সুপ্রিমেন্টাল নামিয়েছেন, সেই জন্য কিন্তু ইউথের মধ্যে আনরেস্ট হয়েছে। মায়ের উপর ভরসা করে কিন্তু এগোতে হবে, মায়ের উপর ভরসা করে এগোতে হবে। এবং একটু মা বলেছেন, নিজেই বলেছেন যে মিউজিক শুনে, বিটলসের মিউজিক শুনে যাবেন তো কানেক্টেড বক্সে আছে যে ইট ইজ they have kicked out the mind from the music, and it has happened because the supramental descended. সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। এবার হচ্ছে যে
ডিপ্রেশন কি জিনিস? খুব কমন জিনিস এখন ডিপ্রেশন হয়েছে। পৃথিবীর সেকেন্ড অসুখ হবে কিন্তু কিছুদিনের মধ্যে, পৃথিবীর দ্বিতীয় অসুখ হতে চলেছে ডিপ্রেশন। ডিপ্রেশন কি জিনিস? ডিপ্রেশন 3 রকম জিনিস হয়। ডিপ্রেশন একটা মুড হতে পারে, একটা মুড। কাঞ্চনজঙ্ঘা সিনেমা দেখেছেন তো? সত্যজিৎ রায় প্রথম বাংলা কালার সিনেমা। সেই সিনেমায় দেখা হচ্ছে যে পাহাড়ে শুটিং করা, যে যখন কুয়াশা হচ্ছে, মেঘ হচ্ছে, তখন লোকেদের মুডটা আপসেট হয়ে আছে। আর যখন সূর্য উঠলো মুডটা ভালো হলো, সূর্য উঠলো মুডটা ভালো হলো। ইনফ্যাক্ট বিদেশে, ইউরোপে চিকিৎসার একটা, ডিপ্রেশনের চিকিৎসার একটা মোড হচ্ছে আলোকে এক্সপোজ করা, আলোতে এক্সপোজ করা। আমাদের দেশে আলো প্রচুর পাওয়া যায় বলে এটা নিয়ে এত চিন্তা হয় না, কিন্তু ওদের দেশে তো আলো পাওয়া যায় না। আলোতে এক্সপোজ করা একটা চিকিৎসা একটা। এই যে মুডটা আপস এন্ড ডাউনস হয়। আমাদের দেশে যে অবসাদ আর বিষাদ বলে ডিপ্রেশনের যে কথা, ডিপ্রেশনকে কথা বোঝায় অবসাদ আর বিষাদ। এই অবসাদ আর বিষাদ ডিপ্রেশনকে অসুখ হিসেবে বলছে না, ডিপ্রেশনকে মুড হিসেবে কোয়ালিফাই করছে। ডিপ্রেশনকে মুড হিসেবে কোয়ালিফাই করছে। এটা ঠিক যে ডিপ্রেশনটা অসুখ নয়। এই ডিপ্রেশন অ্যাজ এ মুড ভেরিয়েশন, কিন্তু ডিপ্রেশন একটা অসুখ নয়। কিন্তু আরেকটি কথা হচ্ছে ডিপ্রেশন একটা সিমটম হতে পারে। আমার খুব বড় অসুখ হয়েছে, আমি খুব ডিপ্রেসড। কিন্তু বড় অসুখ মানে কি ডিপ্রেসড হয়? ক্যান্সার, আমার ক্যান্সার হয়েছে, আমি খুব ডিপ্রেসড। কিন্তু কত ক্যান্সার পেশেন্ট রয়েছে চারদিকে। ক্যান্সার পেশেন্টরা সবাই সুইসাইড করছে, দেখেছেন? ক্যান্সার পেশেন্টদের সুইসাইড করতে দেখেছেন? দেখা যায় না কিন্তু ক্যান্সার পেশেন্ট বাঁচতে চায় আরো বেশি। হ্যাঁ, আমার বন্ধু যে আমার বইয়ের কো-অথর মাইকেল মায়োভিক, আমেরিকান সাইকিয়াট্রিস্ট, আমার বই কনসিয়াসনেস বেসড সাইকোলজির কো-অথর, ও হার্ভার্ডে ড্যানার ফেবার ক্যান্সার সেন্টারে সাইকিয়াট্রিস্ট ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যান্সার সেন্টার। সে চাকরি ছেড়েই দিল, বলে তো ডিপ্রেশন হয় না লোকেদের, পেশেন্ট আসেই না। এই যে ডিপ্রেশন অ্যাজ এ সিমটম আর আলাদা জিনিস, কিন্তু ডিপ্রেশন এজ এ ডিজিজ, ডিপ্রেশন অ্যাজ এ ডিজিজ একটা নতুন ফেনোমেনা, একটা নতুন জিনিস। আমাদের দেশে স্কিজোফ্রেনিয়া বলে আমাদের যে অসুখটা আছে, যেটা উন্মাদ পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, সেইটা খুব ভালো চিকিৎসা রয়েছে। একমাত্র চিকিৎসা আমাদের দেশে ছিল, তার ভালো ডেসক্রিপশন রয়েছে আয়ুর্বেদে, এবং একমাত্র চিকিৎসা আমাদের দেশেই ছিল সর্বগন্ধা, রাউরফিয়ার সার্পেন্টিনা। সেইটার উপর বেস করে অন্য ওষুধগুলো এসেছে। কিন্তু ডিপ্রেশন যে জিনিসটা, সেটা আমাদের দেশে ছিল না। আমাদের দেশে কতদিন ডিপ্রেশন এরকম ছিল না। এই যে ঘরে ঘরে ডিপ্রেশন, এবং ইউথদের মধ্যে ডিপ্রেশন, একটা বলা যেতে পারে আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। আনএমপ্লয়মেন্ট বলে কি ডিপ্রেস? তাহলে আইটি ইন্ডাস্ট্রিতে এতজন ডিপ্রেস কেন? আইটি ইন্ডাস্ট্রিতে ডিপ্রেশনের পেশেন্ট সারাক্ষণ আমি দেখি আইটি ইন্ডাস্ট্রির পেশেন্টের। এই যে ডিপ্রেশন একটা অসুখ, এবং সেই অসুখটা কিন্তু ভাইটালের অসুখ, ভাইটালের অসুখ। বুঝতে হবে আমাদের যে মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল তিনটে যে স্তর রয়েছে, আমাদের যে মধ্যে যে তিনটে স্তর রয়েছে, মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল, এই তিনটে স্তরের মধ্যে ভাইটালটা অসুখ হচ্ছে, ভাইটালটা অসুখ হচ্ছে ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশন যখন অসুখ হিসেবে আসে, তখন তার জন্য সুইসাইডের ইচ্ছে হয়, এবং সুইসাইড করেও লোকে, এবং সুইসাইড তো করছে প্রচুর লোকে। এবং অনেক পুলিশ স্টেশন করে যেরকম ক্রাইম থামানো যায় না, তেমনি অনেক কাউন্সিলিং সেন্টার খুলেও সুইসাইড কমানো যাচ্ছে না। সুইসাইড সব জায়গায় হচ্ছে। আমি তো সাউথ কোরিয়ায় গেছিলাম ঠিক লকডাউনের আগে একটা সুইসাইডের কনফারেন্সে, যে সেখানে দেখি যে এত লোক সুইসাইড করছে, আমি আর হোটেল থেকে বেরোলাম না, জায়গাটা দেখার ইচ্ছে হলো না, এত লোক সুইসাইড করছে। এবং ডিপ্রেশনের ওষুধ, অথচ সাউথ কোরিয়াতে জানেন পৃথিবীর একটা উন্নত দেশ, পৃথিবীর খুব উন্নত দেশ, খুব পয়সাওয়ালা দেশ। সাউথ কোরিয়া তো আমরা ইকোনমিক্যালি খুব বড় দেশ হিসেবে জানি আর কি, কিন্তু সেখানে এত এত সুইসাইড করে। আর ডিপ্রেশনের ওষুধ, এক একটা ওষুধ আমাদের দেশে, এত বড় দেশে যা রোজ বিক্রি হয় তার ডবল বিক্রি হয়, ওখানে ডবলের বেশি বিক্রি হয় প্রতিদিন সাউথ কোরিয়াতে। একটা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে লোকে লাফিয়ে সুইসাইড করে। এখন অনেক পুলিশ লাগিয়ে ওরা বাঁচাচ্ছে লোককে বেশি, কিন্তু অ্যাটেম্পটকে কমাতে পারছে না।
সুইসাইড অ্যাটেম্প কমাতে পারছে না, বাঁচাচ্ছে লোককে বেশি। কারণ অনেক পুলিশ লাগিয়েছে, অনেক লোক লাগিয়েছে, কারণ ব্রিজ থেকে অনেক সুইসাইড করে বলে। সেই যে সুইসাইডের উপর কনফিডেন্সে গিয়ে এইরকম সাউথ কোরিয়ান এরকম সুইসাইডের হাল দেখে আমি বিশ্বাস করুন, আমি আর ঘর থেকে বেরোইনি, হোটেলেই আমার কাজ নিয়ে বসেছিলাম আর কি। আমার আর বেরোবার ইচ্ছে হলো না দেখার জন্য। এই যে প্রাচুর্যের মধ্যে সুইসাইড করছে, প্রাচুর্যের মধ্যে সুইসাইড করছে। সুইসাইড একটা অসুখ। এই অসুখটা বাই ইটসেলফ একটা অসুখ। ওই আনএমপ্লয়মেন্ট অমুক এই সমস্ত সেকেন্ডারি, একটা সুইসাইড একটা অসুখ। এবং আমাদের ইউথ, সারা পৃথিবীতে ইউথদের ধরেছে আর বয়স্ক লোকেদের ধরেছে। মাঝবয়সীদের তো আছেই, কিন্তু বয়স্ক মানুষদের 80% একটা ডিপ্রেশন হচ্ছে, আর ইয়ং এজে একটা ডিপ্রেশন হচ্ছে, এবং সেই ডিপ্রেশনটা সাংঘাতিক। এবং আমাদের দেশে যে কি ধরনের সুইসাইড হয় সে ধরনের আমাদের সাধারণত আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু সুইসাইড সারাক্ষণ হয়। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একটা করে মানুষ সুইসাইড করছে, এরকম রেটে সুইসাইড হয়। এই যে ভাইটালের যে একটা অসুখ, ভাইটালটাকে বুঝতে হবে যে ভাইটালটা কি জিনিস। এটা আমাদের যে কনসিয়াসনেস অ্যাঙ্গেল থেকে ডিপ্রেশনকে আমাদের ট্যাকেল করতে গেলে ভাইটালকে অ্যাড্রেস করা দরকার, ভাইটাল কনসিয়াসনেসকে অ্যাড্রেস করা দরকার। যে ভাইটালটা কি জিনিস? ভাইটালটা মন আর শরীরের মাঝখানে অবস্থিত, মাইন্ড আর ফিজিক্যালের মাঝখানে অবস্থিত। এই যে ভাইটালটার কথা আগে কিন্তু আমাদের ওয়েস্টার্ন সায়েন্স মানতো না। ওয়েস্টার্ন সায়েন্স আগে মানতো যে মাইন্ড আর বডি নিয়ে সমস্ত কাজ, কিন্তু ভাইটালটা মাইন্ড আর বডির মাঝখানে রয়েছে, মাইন্ড আর বডিকে কানেকশন করাচ্ছে। এইটা রিসেন্টলি বছর 30-40 হলো ওরা ইমোশনাল আইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স এই সমস্ত বার হয়েছে। আস্তে আস্তে ওরা স্বীকার করছে যে ইমোশনটা একটা আলাদা জিনিস। অর্থাৎ ব্রেনের মধ্যে যে কগনিশন যে জিনিসটা, যেখানে যে মনটা নিয়ে আমি ম্যাথমেটিক্স করছি, ফিলোসফি করছি, চর্চা করছি, আর ইমোশন যে জিনিসটা আমার আবেগ অনুভূতি, এ দুটো যে আলাদা, এ দুটো তো আলাদা জিনিস। আবেগ অনুভূতি তার স্তর হচ্ছে ভাইটাল, আর মনটা দিয়ে আমি ক্যালকুলাস করছি, স্ট্যাটিস্টিক্স করছি, ফিলোসফি করছি, চর্চা করছি, সেই মনটা আলাদা। দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু এই দুটো আলাদা জিনিস এটা আগে সায়েন্স মানতো না, আজকাল মানছে। আজকাল বছর 40 হলো এটা মানছে আর কি, আস্তে আস্তে মানছে। কিন্তু আমাদের দেশে চিরকালই প্রাণময় পুরুষ, মনোময় পুরুষ, অন্নময় পুরুষ আলাদা ছিল, আমাদের দেশে চিরকালই আলাদা ছিল। এবং শিব অরবিন্দ ভাইটালটাকে নাউন হিসেবে ব্যবহার করেছেন, শিব অরবিন্দ ভাইটালটাকে নাউন হিসেবে ব্যবহার করেছেন, নাউন হিসেবে কিন্তু কেউ শিব অরবিন্দের আগে ব্যবহার করেনি। এবং এই ভাইটালটাকে দেখিয়েছেন যে ভাইটালটার মধ্যে ভাইটালটা হচ্ছে আমাদের সমস্ত আবেগ অনুভূতির জায়গা, এবং আবেগ অনুভূতি সমস্ত অপোজিট জিনিসগুলো নিয়ে রয়েছে আর কি। মানে ভালোবাসার সঙ্গে সঙ্গে হিংসা রয়েছে, তাই তো? ভালোবাসার সঙ্গে তো হিংসা রয়েছে, আর সমস্ত আবেগ অনুভূতি গুলো সমস্ত ডবল জিনিস রয়েছে। ট্রুথের সঙ্গে যেরকম ফলসুট থাকে, তেমনি আমাদের হ্যাপিনেসের সঙ্গে আনহ্যাপিনেস থাকে, জয়ের সঙ্গে সরো থাকে। এইসব জিনিসগুলো কিন্তু মিলেমিশে একসঙ্গে রয়েছে। কিন্তু ওই ভাইটালটায় এই একসঙ্গে রয়েছে বলে এই ভাইটালের যখন অসুখ হয় তখন কখনো ডিপ্রেশন বেরোয়, কখনো উত্তেজনা বেরোয়, কখনো এক্সাইটমেন্ট বেরোয়। আশ্চর্য হবার কিছু নেই, শিব অরবিন্দর পার্সপেক্টিভ থেকে দেখলে আশ্চর্য হবার কিছু নেই, কারণ ভাইটালের মধ্যে সমস্ত উল্টো জিনিসগুলো রয়েছে, তাই তো? জয়ের সঙ্গে সঙ্গে সরো রয়েছে, হ্যাপিনেসের সঙ্গে সঙ্গে আনহ্যাপিনেস রয়েছে, দুঃখের সঙ্গে সুখ রয়েছে। সমস্ত অপোজিট জিনিসগুলো ভাইটাল ধরে রেখেছে। সুতরাং একটা বেরোতে পারে, আরেকটাও বেরোতে পারে, ডিপ্রেশনও বেরোতে পারে, আবার এক্সাইটমেন্টও বেরোতে পারে। যে ডিপ্রেশনের পেশেন্ট সে কিছুদিন পরে এক্সাইটেড হয়ে যেতে পারে, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, হতেই পারে। এই যে ভাইটালটাকে বুঝতে গেলে ভাইটালটাকে বোঝা খুব শক্ত, এবং ভাইটালটা বুঝতে হবে আর কি। যে ডাক্তার তাকে ভাইটালটাকে বুঝতে হবে, যে কাউন্সিলিং যে করছে তাকে ভাইটালটাকে বুঝতে হবে। ভাইটালটা বুঝলে তাকে পেশেন্টকে মানে চিকিৎসা করাটা অনেক সহজ, পার্টিকুলারলি ইউথদের চিকিৎসা করাটা অনেক সহজ। যার ভাইটালটা খুব রাস্টিক, তার বেশি ওষুধ লাগবে। যার ভাইটালটা আদৌ রাস্টিক নয়, যে আর্টিস্টিক লোক, যে খুব আর্টিস্টিক লোক,
যে খুব আর্টিস্টিক ছেলে, তাকে এমন ওষুধ দেওয়া উচিত নয় যে তার আর্টিস্টিক ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যাবে। তাকে একটুখানি কিছু অল্প ওষুধ দিলেই তার কাজ হবে। আর যার সাইকিকটা খোলা, তাকে সাইকিকের দিকে টার্ন করলেই তার ভালো হতে আরম্ভ করবে। প্রত্যেকটা মানুষ আউটসাইড সেটা ডিপ্রেশন সবার এক, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। কোনো মানুষ রয়েছে তার সাইকিকটা বেশি ওপেন, তাকে সাইকিকের দিকে টার্ন করানো দরকার। কেউ হচ্ছে আর্টিস্টিক মানুষ, তার আর্টিস্টিক সেন্সিবিলিটি গুলোকে যাতে নষ্ট না হয়, তাকে ওষুধ কম দেওয়া দরকার। যে খুব গ্রস একটা খুব গ্রস একেবারে কনসিয়াসনেসে রয়েছে, তার হয়তো একটু ওষুধটা বেশি লাগবে। কিন্তু ওষুধ ছাড়াও চিকিৎসা আছে, ওষুধ ছাড়াও চিকিৎসা আছে, সেটা কি ইয়ং ছেলে মেয়েদের সেটা বেশি করে দিতে হবে। ইয়ং ছেলে মেয়েদের ওষুধ ছাড়াও চিকিৎসা বেশি দিতে হবে। যেমন সকালবেলা জগিং করলে ডিপ্রেশন কমে, সকালবেলা জগিং করলে ডিপ্রেশন কমে। একটু রোদ্দুরের দিকে একটু রোদ্দুরটা নিতে পারলে, আমি বলি একটা সময় দাঁড়িয়ে রোদটাকে একটুখানি কনসেন্ট্রেট করো, রোদটাকে একটু শরীরের মধ্যে নাও। টেক এনার্জি ফ্রম দ্য সান, টেক এনার্জি ফ্রম দ্য সান। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে দরকারি, এই সমস্ত জিনিসগুলো দরকারি। কিন্তু তাই জন্য কিন্তু ডিপ্রেশন ইউথদের মধ্যে প্রচুর সেন্সে বাড়ছে। তার কারণ ইউথের আরো অনেক অপরচুনিটিস আজকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে ইউথ কাউকে শেয়ার করতে পারছে না, ইউথের কোনো বন্ধু নেই। আজকালকার বন্ধু তৈরি হচ্ছে না। আমাদের সময় তো বন্ধু ছিল, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমরা, তাই না? আমাদের সময় তো বন্ধু ছিল। আজকাল বাচ্চাদের যদি জিজ্ঞেস করেন তোমার বেস্ট ফ্রেন্ড কে, বেশিরভাগ বাচ্চা বলবে যে আমার বেস্ট ফ্রেন্ড নেই। বেশিরভাগ বাচ্চা 90% বাচ্চা বলবে যে আমার বেস্ট ফ্রেন্ড নেই। বন্ধু তৈরি হচ্ছে না সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে বন্ধু তৈরি হচ্ছে না, সারা পৃথিবীতে বন্ধু তৈরি হচ্ছে না। এবং ওইটা বন্ধ হয় না, পৃথিবীতে বন্ধু তৈরি হচ্ছে না, এটা একটা ফ্যাক্টর। একটা ইউথদের কিন্তু আজকে বলবো বড় সমস্যা। দেখুন, বাচ্চাদের যত সমস্যা হয় তার 3 ভাগের 2 ভাগ আপনা আপনি ঠিক হয়ে যায় বড় হলে। বাচ্চাদের যত সমস্যা হয় তার 3 ভাগের 2 ভাগ আপনা আপনি ঠিক হয়ে যায় বড় হলে। দুটো সমস্যা যদি থাকে তাহলে খুব ডেঞ্জারাস, তার ভবিষ্যতে তার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। একটা হচ্ছে যদি বাচ্চা ক্রুয়েল হয়, নিষ্ঠুর হয়, অ্যাকুয়ারিয়ামের মাছ কেটে দিচ্ছে, ডিভাইডার নিয়ে ব্যাংকে খোঁজা মারছে, জন্তুকে মারছে, সেই বাচ্চা বড় হয়ে সাইকোপ্যাথ তৈরি হবে, চার্লস সোবরাজ তৈরি হবে। আর যে বাচ্চার কোনো বন্ধু নেই, বন্ধু না হলে তাকে শেয়ার করতে পারবে না কারোর সঙ্গে। যদি শেয়ার না করতে পারে তাহলে জীবনে যখন বড় হবে, বাবা মা যখন থাকবে না, তখন চলতে খুব অসুবিধা হবে। সমবয়সী বন্ধু নেই। বন্ধু হয়তো থাকতে পারে, ছোট বয়সী বন্ধু থাকতে পারে, হয়তো বেশি বয়সী বন্ধু থাকতে পারে, কিন্তু সমবয়সী বন্ধু যেটা বলে, সমবয়সী বন্ধুটা নেই, পিয়ার গ্রুপ নেই। এই পিয়ার গ্রুপ না থাকাটা ভবিষ্যতে সিজোফ্রেনিয়া হতে পারে। কিন্তু এটা আমরা চিরকাল পড়ে এসেছি। কিন্তু আজকে দেখছি সারা পৃথিবীতে ছেলে মেয়েদের বন্ধু নেই, বন্ধু হচ্ছে না, বন্ধু কিছুতেই বন্ধু, নতুন বন্ধু হচ্ছে না। এবং এটা একটা খুব বড় ব্যাপার একখানা। তার মধ্যে বন্ধু না হওয়াটা কিন্তু অনেকদিন আগে থেকে চলছে, সারা পৃথিবীতেই কিন্তু এটা শুরু হয়েছে। এবং এটা অনেকদিন আগে থেকে চলছে, যবে থেকে বলতে গেলে 200-300 বছর আগে থেকে এটা আরম্ভ হয়েছে। সেটা আমি গভীরে যাচ্ছি না, এই জায়গাটা বলার নয়। কিন্তু বন্ধুত্ব ইউরোপেতে বন্ধুত্বটা কমতে আরম্ভ করে যখন ছেলেদের সঙ্গে হোমোসেক্সুয়ালিটি যখন বাড়ে। একটা ছেলে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করছে, তার মানেই তো হোমোসেক্সুয়াল নয়, কিন্তু হোমোসেক্সুয়াল হিসেবে স্ট্যাম্প হয়ে যেতে লাগলো। তখন থেকে কিন্তু বন্ধুত্বটা কমতে আরম্ভ করলো। একটা ছেলে একটা ছেলের সঙ্গে তো এমনি বন্ধুত্ব হতে পারে, তার সঙ্গে হোমোসেক্সুয়াল হতে পারে কোনো মানে নেই তো। কিন্তু হোমোসেক্সুয়ালটা স্ট্যাম্প লেগে যাওয়া ইউরোপে যে আরম্ভ হলো, একটা ছেলে ছেলের সঙ্গে মিশছে, মেয়ে মেয়ের সঙ্গে মিশছে, তাই সেইটা থেকে কিন্তু বন্ধুত্বটা কমতে আরম্ভ করলো। আর এখন বন্ধুত্ব কমেছে। আরেকটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার জন্য যে কি হয়েছে, সোশ্যাল মিডিয়া একটা বড় জিনিস একখানা। দেখুন, একটা সময় তো পৃথিবীতে বই ছিল না, বই ছিল না তো, বই ছিল না, আর বই আসলো, একটা বিপ্লব, একটা বড় বিপ্লব, বই আসা একটা বড় বিপ্লব, তাই তো?
বই আসা একটা বড় বিপ্লব, আমরা সারা পৃথিবীকে জানতে পারলাম, একটা বড় রেভলিউশন হলো বই আসাটা। সেকেন্ড রেভলিউশন পৃথিবীতে হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, শিল্প রেভলিউশন হলো, তখন লোকে চাকরি করতে আরম্ভ করলো। তার আগে তো লোকে চাকরির দরকার ছিল না। মাঠেতে ধান ছিল, কাছেতে ফল ছিল, পুকুরে মাছ ছিল, চাকরি করতে যাবে কেন? তাই জন্য আমাদের দেশে যখন এই মিলস তৈরি হলো, জুট মিল তৈরি হলো, এই যে মিলের পাশে ব্রিটিশরা একটা করে মদের দোকান করেছিল, কান্ট্রি লিকারের দোকান করেছিল। এটা গভর্নমেন্ট থেকেই করেছিল। কেন করেছিল? যে মদ খেলে তো কিছুদিন পরে রিয়াকশন হবে শরীরে, মদ না পেলে আবার মদ খেতে হবে, তাহলে উইকলি টাকা দরকার, টাকার জন্য কাজ করতে আসবে। মদ খেয়ে লোকে মাতাল করে দাও, মাতাল করে দিলে তারপর তারা মদ খাবার ইচ্ছেটা হবে, মদ খাবার ইচ্ছের জন্য তো টাকা দরকার, টাকার জন্য প্রতি সপ্তাহে যদি টাকা দরকার, উইকলি পেমেন্ট অফ ওয়েজেস আমরা করবো। এইভাবে কিন্তু আমাদের দেশে মদটা, এই কান্ট্রি লিকারের যে চল, সেটা কিন্তু আরম্ভ হয়। এইভাবে কিন্তু এটা কিন্তু জেনেসিস আরম্ভ হয়। তো তেমনি একটা জিনিস হচ্ছে যে ইউথের মধ্যে যে মিডিয়া ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, তখন একটা বিপ্লব তৈরি হলো, মানুষ চাকরি করতে আরম্ভ করলো। তাহলে প্রথম বিপ্লবটা হচ্ছে যখন বই আসলো, আর সেকেন্ড বিপ্লবটা হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। থার্ড বিপ্লবটা হচ্ছে যখন এই ইন্টারনেট মিডিয়া আসলো। এই ইন্টারনেট মিডিয়াটা হচ্ছে থার্ড বিপ্লব। আমরা এখনো কিন্তু পুরো ব্যাপারটা যে গভীরতা আমরা বুঝছি না, আমরা পুরো ব্যাপারটা গভীরতা বুঝছি না। এই যে ইন্টারনেট মিডিয়া আসলো, আমাদের সারা জীবনটাকে সারাউন্ড করে রেখেছে, ভেতরে নিয়ে রেখেছে, আমাদেরকে ডুবিয়ে রেখেছে। এটা একটা বড় বিপ্লব, একখানা পৃথিবীতে একটা বড় বিপ্লব, এবং এর পুরো জিনিসটা আমরা কিন্তু এখনো পুরোটা বুঝছি না। আজকে নিশ্চয়ই আমার তো অনেক ডিকশনারি আছে, কিন্তু আমার যখন একটা দরকার হয়, তখন আমি ইন্টারনেটে দেখে নিই, কারণ আমার দেখতে অনেক সময় কম লাগে, আর অনেক বেশি অল্টারনেটিভস আমি পাই। তাই জন্য আমি নিশ্চয়ই নেট ব্যবহার করবো। কিন্তু তাই জন্য মোবাইল দেখা, এই যে, কারণ আমি এটা বলছি এই জন্য আমাকে প্রত্যেক দিন আমি অন্তত 2-3টে করে বাচ্চা দেখি, যাদের মা বাবারা আসে বলার জন্য যে ডাক্তারবাবু মোবাইল দেখা বন্ধ করান। মোবাইল সারাক্ষণ দেখছে, মোবাইল যদি না দিয়ে তাহলে খিল দিয়ে মারছে। মা এসে বলছে খিল দিয়ে মারছে, বাচ্চা বাড়ির দরজার খিল দিয়ে মারছে মোবাইলটা না দেওয়ার জন্য। তা এই যে, কিন্তু মোবাইলটা বন্ধ করলে কি করে হবে? ও আরেক জায়গা থেকে মোবাইলটা দেখবে। খুব শক্ত জিনিস, এবং এটা বিপ্লব একখানা, এটা একটা বড় বিপ্লব একটা হয়েছে। কিন্তু এই মোবাইলের জন্য একটা জিনিস হচ্ছে কি, যে ছেলে মেয়েরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ আমি প্রেমে পড়লে, যার সঙ্গে প্রেমে পড়েছি, সে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আরো 10 জনের সঙ্গে সম্পর্ক করছে কিনা আমি জানবো কি করে? আর সম্পর্ক যদি না করে থাকে, বিয়ে যদি হয়ে যায়, বিয়ের পরের দিনও যদি করে, তার তো কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। এই যে সোশ্যাল মিডিয়া ট্রাস্ট ইস্যুজ এনে দিয়েছে, এবং ছেলেমেয়েরা বলে প্রায় যে ডাক্তারবাবু ট্রাস্ট ইস্যুজ আছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, ইয়ং ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কারণ তারা ট্রাস্ট করতে পারছে না। অনেক মেয়ে তারা ঠিক মতো ছেলে পাচ্ছে না বিয়ে করার জন্য, তাই জন্য তাদের বিয়ে হচ্ছে না। অনেক পড়াশোনা করে ফেলেছে, অনেক পড়াশোনা করার পরে তারা একটা ঠিক মতো ছেলে পাচ্ছে না। আমাদের আশ্রমের একটি মেয়ে, কেতকি, ও এখন মারোয়ারি, কিন্তু আশ্রমে মানুষ হয়েছে, মারোয়ারি ছেলেকে বিয়ে করতে চায় না। ও শ্যামসুন্দর ঝুনঝুনওয়ালার নাতনি আর কি। তো ও মণিপালে গিয়ে, ও নাম বলছে এই জন্য কারণ মণিপালে গিয়ে সিঙ্গেল স্ট্যাটাসের উপর একটা কোর্স খুলে ফেলেছে, বই লিখেছে। সিঙ্গেল স্ট্যাটাস হচ্ছে মেয়েরা যারা বিয়ে করতে চায় না, সিঙ্গেল থাকতে চায়, তাদের চর্চাকে বলে সিঙ্গেল স্ট্যাটাস। তারপরে একটা বই লিখেছে, তারপরে একটা কোর্স খুলে ফেলেছে, কোর্সে তার স্টুডেন্ট হচ্ছে। কদিন আগে কলকাতায় এসেছিল বইটা রিলিজ করার জন্য। এই যে ও বলে যে কি করবো, আমি তো বিয়ে করতে চাই না, যে দাদা, কিন্তু বিয়ে করতে লোক পাচ্ছি না, তুমি আমাকে লোক জোগাড় করে দাও। হ্যাঁ, তুমি লোক জোগাড় করে দাও, তোমার বিশ্বাস করবো। আমি কোথেকে লোক জোগাড় করবো বলো? তো বলছি যে তাহলে তো হবে না,
আমি তো সিঙ্গেল স্টাডিজের উপর কোর্সটা খুলেছি, আমাকে খুলতে দাও। তো এই যে মেয়েরা চাইছে যে বিয়ে না করে থাকতে আউট অফ কম্পালশন, আমার কেরিয়ার তৈরি করা আর ট্রাস্ট ইস্যুজের জন্য, এই সবের পরেও কিন্তু আরেকটা জিনিস আছে যেটার জন্য বিয়ে হচ্ছে না এবং যেটার জন্য বন্ধু হচ্ছে না। সেটা কি? এই সবের এগুলো কিন্তু আউটার জিনিস। ভেতরের জিনিস কি? ফ্যামিলি ভাঙছে, ফ্যামিলি ভাঙছে সারা পৃথিবীতে। ফ্যামিলি ভাঙছে কেন? মা কারণটা বললেন, মা 1950-এর দশকে কারণটা বললেন। মা বললেন যে একটা ইন্ডিভিজুয়াল যেরকম সত্যের অন্বেষণে ওপরে উঠতে পারে, একটা ফ্যামিলি হচ্ছে প্রথম একটা গোষ্ঠী যাকে ওপরে ওঠার চান্স দেওয়া হয়েছিল। একটা ইন্ডিভিজুয়াল যেরকম, একটা ব্যক্তি যেরকম উপরে উঠবে, একটা গোষ্ঠীকেও তো উপরে উঠতে হবে। ফ্যামিলি হচ্ছে প্রথম গোষ্ঠী, প্রথম কালেক্টিভিটি যাকে ওপরে ওঠার চান্স দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ফ্যামিলি রাখতে পারেনি, সেটা ফ্যামিলি রাখতে পারেনি, ফ্যামিলি শক্তি রাখতে পারেনি। কারণ আজকে পৃথিবীতে ভায়োলেন্স এগেইনস্ট দি পারসন, ভায়োলেন্স এগেইনস্ট দি পারসন সবচেয়ে বেশি কোর্ট কেস হয় সারা পৃথিবীতে বিটুইন ফার্স্ট ডিগ্রি রিলেটিভস। প্রথম ডিগ্রি জাতিত কর্তৃত ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বেশি ভায়োলেন্ট জিনিস সারা পৃথিবীতে কোর্টে হয়, ভায়োলেন্স এগেইনস্ট দি পারসন। এই দেখুন, ফ্যামিলি হিসেবে রাখতে পারেনি। সেদিনে মা বললেন এটা ডিভাইন ডিক্রি যে ফ্যামিলি ভাঙবে, তোমরা কিছু করতে পারবে না, তোমরা কিছু করতে পারবে না, ফ্যামিলি ভাঙবেই, ডিভাইন ডিক্রি এটা। কেন না? একটা নতুন ধরনের ফ্যামিলি তৈরি হবে। সেই ফ্যামিলিটা কি ফ্যামিলি? ফ্যামিলি অফ সোল কমরেডশিপ, অফ সোল কিনশিপ, আত্মার বন্ধনের ফ্যামিলি, আত্মার বন্ধনের ফ্যামিলি তৈরি হবে। তাই জন্য ফ্যামিলি ভাঙছে। ফ্যামিলি ভাঙকে তোমরা রুখতে পারবে না। বিয়ে হবে, মা বলে বিয়ে হবে, ম্যারেজ কোনো মতে টিকে যাবে, কিন্তু ফ্যামিলি থাকবে না। যার জন্য মা অরবিন্দ থেকে টাইটেল উঠিয়ে দিলেন। কারণ মা বললেন যে ফ্যামিলি টাইটেলের উপর ভীষণ ইগো হয়, ফ্রান্সও ইগো হয়, আমাদের এখানেও তাই হয় না, মুখার্জিস, চ্যাটার্জিস, হ্যাঁ, সিনহাস, তার একটা বিরাট একটা অহং একখানা, ওদের দেশেও তাই হয়। তো মা বলেন তাই জন্য যে মা সারনেমটা উঠিয়ে দিলেন, অরবিন্দের বাচ্চাদের সারনেম হয় না, তাই জন্য। এই যে কালেকটিভিটি, এই যে কালেকটিভিটিকে প্রথম ফ্যামিলিকে প্রথম চান্স দেওয়া হচ্ছিল ওপরে ওঠা, ফ্যামিলি সেটা উঠতে পারলো না, যার জন্য ফ্যামিলিকে ভাঙলো। ফ্যামিলি ভাঙছে, সারা পৃথিবীতে ভাঙছে একটা নতুন ফ্যামিলি হওয়ার জন্য, আত্মার বন্ধনের ফ্যামিলি, আত্মার বন্ধনের ফ্যামিলি। সেটা আরম্ভ হয়েছে পৃথিবীতে, ছড়ানো ভাবে আরম্ভ হয়েছে। আমার মনে হয় বন্ধুত্ব জিনিসটা এরকম, আত্মার বন্ধনের বন্ধুত্ব তৈরি হবে, আত্মিক বন্ধনের বন্ধুত্ব তৈরি হবে। বন্ধুত্ব আর আগের আঙ্গিকে বন্ধুত্বটা থাকবে না, আগের আঙ্গিকে বন্ধুত্বটা থাকবে না। একই প্রিন্সিপালকে ফলো করে আত্মার বন্ধনের বন্ধুত্ব তৈরি হবে। সেই বন্ধুত্বটা ছাপিয়ে যাবে আর কি। তারা হয়তো সারা পৃথিবী জুড়ে বন্ধু থাকবে, তারা হয়তো সিলেক্টেড বন্ধু থাকবে, কিন্তু হয়তো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন কোণে রয়েছে। তেমনি ফ্যামিলিও আত্মার বন্ধনের ফ্যামিলি, তারা তো বন্ধু, আত্মার বন্ধনের ফ্যামিলি মানে তো তারা তো বন্ধু। সেই জন্য বন্ধুর আঙ্গিকটা পৃথিবীতে পাল্টাবে। এইটা হচ্ছে বেসিক জিনিস। অন্য জিনিসগুলো তো বাহ্যিক। আমরা যে ট্রাস্ট ইস্যুস হচ্ছে, যে মেয়েরা যে ঠিক মতো ছেলে পাচ্ছে না, বিয়ে করতে পারছে না, এগুলো সমস্ত বাহ্যিক। আসল জিনিস হচ্ছে যে কালেকটিভিটি ওপরে উঠতে পারলো না, যার জন্য ডিভাইন ডিক্রি, ফ্যামিলি ভাঙবে এবং ফ্যামিলি ভেঙে ডিভাইন ফ্যামিলি তৈরি হবে, একটা মানে আত্মার বন্ধনের ফ্যামিলি তৈরি হবে। এইটা হচ্ছে আসল জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা যখন আমি প্রথম পড়লাম, এটা খুব দরকারি, খুব প্র্যাকটিক্যাল জিনিস। আমি যখন প্রথম পড়েছিলাম এটা, আমি জীবন আরম্ভ করার সময়, প্র্যাকটিস জীবন আরম্ভ করার সময়, তখন আমি ঠিক করেছিলাম যে যখন ডিভোর্স কেস আমার কাছে আসবে, তার মানে সবাইকে জোর করে মিলিয়ে দেবার মানে হয় না। যদি আলাদা হতে চায় তাতে আলাদা হতে দাও, আলাদা যদি হতে চায় জোর করে মিলিয়ে দিও না। সেই প্রিন্সিপালটা আমি ফলো করলাম। পরে দেখা গেল, অনেক পরে রিসার্চে বার হলো যে ছেলেমেয়েরা যদি দেখে যে বাবা মা চলতে পারছে না একসঙ্গে, আলাদা হয়, ছেলেমেয়েরা অ্যাকসেপ্ট করে নেয় এবং ছেলেমেয়েদের প্রবলেম কম হয়।
আমরা আগে ভাবতাম যে ফ্যামিলি ভেঙে গেলে তাইতে ডেলিনকুয়েন্ট ছেলে মেয়ে বেশি তৈরি হয়। এখন দেখা গেল যে ফ্যামিলি ভাঙছে না, কিন্তু ফ্যামিলির মধ্যে অশান্তি চলছে, ফ্যামিলির মধ্যে চলছে, তাইতে ছেলে মেয়েরা বেশি এফেক্টেড হচ্ছে। তার থেকে যদি ফ্যামিলি আলাদা করে দেওয়া যায়, ছেলে মেয়েরা দুজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, বাবার সঙ্গে সম্পর্কটা ভালো রাখে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তারা এগিয়ে চলে এবং এটা বেটার, অনেক বেটার। কিন্তু আমি প্রথম যখন আরম্ভ করেছিলাম যে জোর করে মেলাবো না, জোর করে মেলাবার চেষ্টা করবো না, এইটা পড়ে কিন্তু এইটা একটা ব্যাপার, একটা আজকের ইউথকে খুব প্লেগ করছে যে এই জিনিসটা, এই সোশ্যাল ইস্যুজের জিনিসটা। আর যে আমরা মনে করছি যে কি করলে মোবাইল ব্যবহার করা কমবে, দেখুন মোবাইলের না কোনো অল্টারনেটিভ এখনো পর্যন্ত কিন্তু আসেনি। আমি মনে করছি খেলা করলে, মেডিটেশন করলে, এই করলে মোবাইল দেখা কমবে না, বরঞ্চ বাচ্চাদের শেখাতে হবে যখন মোবাইল দেখায় তখন মোবাইল দেখবে, যখন পড়াশোনা করার কথা তখন পড়াশোনা করবে, যখন যে জিনিসটা করার কথা সেই জিনিসটা করবে, মোবাইলটাও একটা টাইম করে নাও, সেই টাইমটাই দেখবে। সেইটা বরঞ্চ বেশি অ্যাকসেপ্টেবল তাদের কাছে সেইটা বেশি অ্যাকসেপ্টেবল। একটা মোবাইল দেখবে না, মোবাইলের বদলে এই খেলাধুলো করো, করবেই না। সবাই কি করছে, সব বাচ্চারা চারদিকে বসে আছে, খেলার মাঠে না গিয়ে চারদিকে মাঠের চারটে কোণায় চারদিকে বসে মোবাইল দেখছে। এখানে কি খেলাধুলো দিয়ে রিপ্লেস করা যায়? না। মোবাইল দেখার সময় মোবাইল দেখবে, মোবাইল যখন দেখার নয় তখন মোবাইল দেখবে না। এই প্রিন্সিপালটা ফলো করলে, এই প্রিন্সিপালটা বোঝালে তারা বোঝে। কিন্তু ইউথ কিন্তু বোঝে না নয়, কিন্তু তারা কিন্তু বোঝে এটা, কিন্তু তাদের বোঝাতে হবে, তাদের বলতে হবে এটা। এই হচ্ছে যে একটা যে চর্চা। আমার কতক্ষণ টাইম? এইটা এই ড্রাগ এডিকশন, বাচ্চাদের ডিপ্রেশন, মোবাইল, এটা এই তিনটে খুব ইউথের বড় প্রবলেম। আরেকটা হচ্ছে যে ইউথের একটা বড় প্রবলেম আজকের দিনে হচ্ছে যে তারা তাদের কথাগুলো কাউকে বলতে পারছে না, সেই জন্য তারা কাউন্সিলর খুঁজছে। কথাগুলো কাউকে বলার নেই, কাউকে বলার নেই। আমার মনের কথা কেউ শোনার নেই, কেউ শুনবে না। আর আমার বন্ধু নেই, কাউকে বলতে পারছি না। অনেক ছেলে মেয়ে যারা সুইসাইড করেছে, তারা যে সুইসাইড নোট লিখে গেছে, সেই নোট থেকে মনে হয় যে তারা যদি কাউকে কথাগুলো বলতে পারতো তাহলে তারা সুইসাইডটা করতো না। কিন্তু কথা বলার লোক নেই, কথা শোনার লোক নেই। আর যারা কাউন্সিলিং এর কাছে যায়, বেশিরভাগ কাউন্সিলররা টাইম নিয়ে বসে আর কি, 40 মিনিট হয়ে গেল, কাউন্সিলিং শেষ, তো কথা শোনা হলো না। কথা শুনতে হবে। কাউন্সিলিং এর যে সবসময় যে দরকারটা নয়, আমরাও আমাদের বন্ধু বান্ধবদের কাছে কথা শুনতে পারি। আমরা প্র্যাকটিস করি কথা শোনা, এবং ইউথদের স্পেশালি বলবো যে কথা শুনতে হবে। তোমার বন্ধু বান্ধবদের, তাদের কথা শুনতে হবে। আমার দেখুন, পৃথিবীতে যে জিনিসটার সঙ্গে কম্পিটিশন করা উচিত নয়, সেই জিনিসটার সঙ্গে কম্পিটিশন করি আমরা, সেটা হচ্ছে টাইম। সময়ের সঙ্গে কম্পিটিশন করি তো আমরা, এই সময়ের মধ্যে এটা করতে হবে, এই সময়ের মধ্যে ডেডলাইন, এই সময়ের মধ্যে ওই কাজটা করতে হবে। এই সময় তো আসে অসীম থেকে, সময় আসে অসীমের পক্ষ থেকে সময় আসে। সময়ের সঙ্গে কম্পিটিশন করা উচিত নয়। শ্রী অরবিন্দ 4 Aids of সাধনায় বলেছেন সময়কে বন্ধু বানাতে হবে, সময়ের সঙ্গে কম্পিটিশন করা ছেড়ে দাও। শ্রী অরবিন্দ বলেছেন সময়কে বন্ধু বানালে সময় তার কাজ করে দেবে, সময় তার কাজ ঠিক টাইমে করে দেবে। সময়কে বন্ধু বানাতে হবে এবং সময় দিতে হবে। ছেলে মেয়েদের কথা, বন্ধু বান্ধবদের কথা, ডিপ্রেশনে যারা আছে তাদের কথা শুনতে হবে। কথা শোনার টাইম নেই লোকের কথা শোনার টাইম নেই। কাউন্সিলরদেরও টাইম নেই কথা শোনার। সব কাউন্সিলররা তাই নয়, কিছু কাউন্সিলর আছে নিশ্চয়ই টাইম দেয়, কিন্তু বেশিরভাগ কাউন্সিলিং যারা করে তারা তো টাইম নিয়ে করে। 40 মিনিট টাইম, হ্যাঁ, তার বেশি হয়ে গেলে বলে আজকে আর শুনবো না, পরের দিন হবে। তা যে ছেলেটি, যে মেয়েটি গেছে, সে তো
কালো করে ফিরে আসলো, সেটা সারাক্ষণ দেখি আমি। তা এই যে সময় নিয়ে শুনতে হবে, সময় নিয়ে কথাটা শুনতে হবে, তার সময় নিয়ে কথাটা শুনতে হবে, এটা হচ্ছে যে বড় জিনিস একখানা। আর আরেকটা হচ্ছে যে ছেলে মেয়েদের আনএমপ্লয়মেন্ট একটা বড় একটা ইস্যু। আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। দেখুন, সবাই চাকরি করবে, সবাই যে চাকরি করবে এটাই হচ্ছে প্রবলেম। সবাই যে চাকরি করবে এটা হচ্ছে সমস্যা। চাকরি যে সবাইকে করতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা একটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার হতে পারে, একটা মানুষ একটা সোশ্যাল এন্টারপ্রেনার হতে পারে, একটা মানুষ একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম করতে পারে, নিজের কিছু করতে পারে, নিজে একটা এন্টারপ্রেনার হতে পারে। সেইটা বড় জিনিস একখানা। চাকরি সবাই পাবে না, চাকরি সবাই পাবে না। আর চাকরি সবাই যে করতে হবে তার কোনো মানে নেই। সবাইকেই চাকরি করতে হবে মানে নেই। সবাই এখন নিট পরীক্ষা দিচ্ছে, সবাই নিট পরীক্ষা 2 বছর 3 বছর বসে আছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর ছেলেমেয়েরা প্রায় দেখি 2 বছর বসে আছে বাড়িতে, নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে। 2 বছর দিয়ে আপনার পরীক্ষা তো এটা তো লটারির মতো। তুমি ডাক্তারিতে চান্স পেতেও পারো, নাও পেতে পারো। তোমার সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস আছে না? হয়তো শুনিনি তো, বাবা মা তো কখনো বলেনি, বলেনি কখনো সেকেন্ড চয়েস রাখতে হবে। যদি না পাই থার্ড চয়েস রাখতে হবে। পরীক্ষা তো লটারির মতো, লটারিতে তুমি পেতেও পারো, নাও পেতে পারো। তখন তুমি কি করবে? তোমার টাইমটা নষ্ট হয়ে গেল, সময়টা নষ্ট হয়ে গেল। কিন্তু সময় নষ্ট করছে কোনো মানে নেই। সে 2 বছর 3 বছর লোকে ওয়েট করে যাচ্ছে, নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে, কবে ডাক্তারি পরীক্ষা ক্র্যাক করবে। এই যে সবাই যে ডাক্তার হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই নিট পরীক্ষা ক্র্যাক করবে না। নিজের কাজ করা দরকার, নিজের সেকেন্ড থার্ড অর্ডারেটিভ থাকা দরকার। আর সোশ্যাল এন্টারপ্রেনার লোকে হতে পারে। আজকে ওনার অনেক কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন, কিন্তু আমাদের পাশের দেশের যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি চালাচ্ছেন তিনি তো স্মল সেভিংস যখন আরম্ভ করেন তখন এটাই তার বক্তব্য ছিল, হ্যাঁ, যে সবাই একটা সোশ্যাল এন্টারপ্রেনার হতে পারে। এবং সেই জন্য তিনি লোন দিতে আরম্ভ করেন, স্মল লোনস, ছোট লোন দিতে আরম্ভ করেন। সেই সময় বাংলাদেশে সবচেয়ে অবজেকশন কারা দিয়েছিল বলুন তো? সবচেয়ে অবজেকশন দিয়েছিল কারা? কোনো কমিউনাল গ্রুপ দেয়নি, কমিউনিস্টরা দিয়েছিল সবচেয়ে অবজেকশন। কারণ তারা পাওয়ার চলে যাবে মানুষের হাতে, মানুষের হাতে পাওয়ার চলে যাবে, মানুষের হাতে ক্ষমতা চলে যাবে, তাই জন্য তারা অবজেকশন দিয়েছিল। এই হচ্ছে কথা, যে সবাই কাজ পাবে না, সবাই মোটেই কাজ পাবে না। সবাইকে মানসিকতা তৈরি করতে হবে যে আমাকে একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ আমি করতে পারি, আমি একটা কালচারাল এন্টারপ্রেনার হতে পারি, আমি হতেই পারি, নানান রকম জিনিস আমি হতে পারি। কিন্তু সবাই যে চাকরি পাবে তার কোনো মানে নেই। এইটা একটা বড় জিনিস। একটা আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে যত দিন যাবে তত একটা বড় ইস্যু একটা তৈরি হবে একটা। আর বাকি এই মেন প্রবলেম গুলো বললাম ছেলে মেয়েদের। আর বাকি আরো অনেক সমস্যা আছে, এই সমস্যা তো আপনারা জানেন। আমাদের সময় হয়ে গেছে, আপনারা যদি আলোচনার মধ্যে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন আর কি।